বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার আমার ছেলে একটা 15 মিনিটে বেরিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে, 6টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বগুড়ায় বহুল আলোচিত ঘটনা, নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা নিয়ে এখন দ্বিমুখী রূপরেখা দাঁড়িয়েছে এবং রহস্য যেন কোনোভাবেই মিটছে না। এদিকে মাকে হত্যার দায়ে সন্তান সাদকে এখনও পুলিশি হেফাজতে রিমান্ডে রাখা হয়েছে। এদিকে র্যাব আরও অন্য ভাড়াটিয়াদেরকে গ্রেফতার করেছে। মূলত তাহলে মাকে হত্যা করেছে কে, এই নিয়ে ব্যাপক ধোঁয়াশাতে র্যাবের কাছ থেকে জানবো যে মূলত হত্যাকারী কে, তার নিজের সন্তান নাকি তার ভাড়াটিয়ারা তাকে হত্যা করেছে। বিস্তারিত তথ্য এই রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এটা মনে করি র্যাব আমাকে আমার ছেলেকে যখন নিয়ে যায়, তারা খুব তড়িঘড়ি করছে আর কি, তড়িঘড়ি করে আমার ছেলেকে টর্চারিং করছে। করার পরে তারা ব্রিফিং দিছে, ব্রিফিং দেওয়ার কারণে আমরা তো খুব হতবাক হয়ে গেছে। আমি কোন সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এই ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটার ব্যাপারে, তো মেয়েটার ব্যাপারে দেখা হোক। তো স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে, দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে। এই জন্য আমি এদের সন্তুষ্ট এবং খুশি আর কি, এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে এটি ভুল ছিল আমি মনে করতেছি, যেহেতু আমার মাথায় আমি র্যাবের থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে। র্যাব আমাকে বলছিল 12:30 থেকে 1টার মধ্যে ঘটনা। আমি মাদ্রাসায় ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে একটা 15 মিনিটে বেরিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে, 6টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায়। আমাদের স্থানীয় প্রশাসন 6জন শিক্ষককে ডাকা জবানবন্দি নিচ্ছে, প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল, সে কোন কর্মী 1টার আগে বের হয়নি মাদ্রাসার থেকে। তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্বিগ্ন, আমার ছেলে করতেই পারে না। তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনে বেরিয়ে আসলো। এই জন্য আমি খুশি। আমি চাচ্ছি জনাব আজিজা, আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা, এখন পর্যন্ত আপনি কি জানলেন? এই মাবিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে, আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? কারা ঘটালো এই ঘটনা? আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে, থানার মাধ্যমে জানতে পেরেছি, সেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল নাকি আমার বাসাতে বের করে দিব। ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রী কথা বলতেছিল, তাকে বের করার জন্য বারবার বলতেছিল, সে বের হবে না। এ নিয়ে 2-3 দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানার থেকে যেটা জানা হচ্ছে সেটি হলো এর 12:30 বা তার 5-10 মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল, আমার স্ত্রী তরকারি করতেছিল। আর ও নাকি 9:30টার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের বাসায় রাখছিল। এই গল্প করার ফলে ওই 2জন পুরুষ নামে আসার পরে আমার স্ত্রী আসার পরে সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায়। স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার হাত বেঁধে ওই জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমে হত্যা করা হয়, এতটুকু আমি জানতে পেরেছি। দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখব। স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না। এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। অবশ্যই আইনগত স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই, এটা আমার আইনগত অধিকার, আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। কিছু হোক বা যাই হোক, আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন করবো না। আমাদের স্টেটমেন্ট আমাদের আইনের অনেক বিজ্ঞ লোক আছেন। আমি যেটা বলতে চাচ্ছি, কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিমার্জন করতে পারবেন। এটা তার আইনগত অধিকার।
সে তখন বলতে পারে আপনার 164 এর যে সিস্টেম এটাও জানবেন, 161 এর যে সিস্টেম এটাও আপনারা জানবেন। আপনারা অনেক ভালো সাংবাদিক, আমার থেকে বেশি জানেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে, এটি একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব। পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি। মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হই, এটাই কিন্তু একটা উদ্দেশ্য। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ করি। আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে। এই তদন্ত, এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্তের পর অন্য কিছু বের হতে পারে। এটা একটা ডাইনামিক্স, একটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব গ্রেপ্তার করলো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দিনের পর দিন বাংলাদেশে নৃশংসভাবে হত্যার ঘটনা বেড়ে যাচ্ছে অতিরিক্তভাবে। আজকে 2 সন্তানকে হত্যা করে বাবারও আত্মহত্যার চেষ্টা, কিন্তু তারপরেও বেঁচে যান। কিন্তু কেন 2 সন্তানকে নিজে হাতে হত্যা করলেন আর নিজেই বা কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আসুন সরাসরি বিস্তারিত জানবো সেই ব্যক্তির কাছ থেকে। আরও অন্যান্য যে সংস্থাগুলো কাজ করে এরকম একটি ঘটনা ঘটার পর সবাই এখানে এসেছেন এবং স্পটেই কিন্তু 2 শিশু বাচ্চার মা আছেন, তারপরে তাদের নানা আছেন এবং নানা ঘটনাটি দেখেছেনও। মা তখন কাজে ছিল, এই বাসাতেই, এই রুমেই 2 শিশুকে, 2 সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন। আমরা একটু ওসি তদন্ত পল্লবী থানা, তার কাছ থেকে এই ঘটনার একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আদিল হোসেন, একটু যদি বলতেন যে আপনি কি জানা গেল, কেন এই আমরা 10:30টার দিকে সংবাদ পাই, 999 থেকে একটা কল আসে। এছাড়াও আমাদের থানা মোবাইলে কল আসে যে পল্লবী থানার দিন বাইগারটেক নামক স্থানে ব্যাপারী মার্কেটের পাশে এখানে একজন তার ছেলেকে, 2 জনকে জবাই করে নিজেও আত্মহত্যা করেছে। সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের টিম কিলো 7393 এবং স্ট্যান্ড বাই যে পার্টি আছে নিয়ে আমি ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজনদের সহায়তায় ভিতরে এসে দেখি 2টা ছেলে, একজনের নাম হচ্ছে রোহান, বয়স 7, আর আরেকজনের হচ্ছে মুসা, 3, বয়স 3। সে রক্তাক্ত অবস্থায়, গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তাদের যে বাবা, সে আব্দুল আহাদ মোল্লা, সেও গলা কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আহাদ মোল্লার মুখ দিয়ে লালা বেরিয়েছিল এবং হার্টবিট চলতেছিল, সে জীবিত ছিল। সে জীবিত আছে বিদায় এবং তার শব্দ হচ্ছিল, গুংরানির শব্দ হচ্ছিল। কি বাবা কি বেঁচে আছেন? বাবা কি হাসপাতালে? আমরা বাবা এবং সন্তান দুটোকে জীবিত আছে মনে করে প্রথমে কর্মীটোলা হাসপাতালে পাঠাই। পরে কর্মীটোলা হাসপাতাল থেকে তার বাবাকে জীবিত আছে বিদায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এক বাবা তার 2 সন্তানকে জবাই করছেন এবং অবশেষে তিনি নিজেও জবাই হয়েছেন। 2 সন্তানকে মেরে ফেলে জবাই করে নিজেও জবাই হয়েছে। ইতিমধ্যে পুলিশ চলে আসছেন এবং পুলিশের গাড়িতে তার লাশটা প্রবেশ করানো হয়েছে। আজকের ঘটনা এখন থেকে প্রায় আজকে সকালে, খুবই দুঃখজনক ঘটনা, খুবই কষ্টদায়ক। বাবা কিভাবে তার সন্তানকে হত্যা করছেন এবং নিজে হত্যা হয়েছেন। সবাই বলতেছে কিভাবে বাচ্চা দুটোকে মেরে ফেলছেন বাবা।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।